প্রথম যে খবরটি সেটা হলো বাংলাদেশে বিরোধী দল এবং সরকারি দল আবার হার্ডলাইনে চলে যাচ্ছে, মুখোমুখি হচ্ছে। আজকে জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষে 11 দলীয় জোটের পক্ষ থেকে যে বক্তব্য দেওয়া হয়েছে বিএনপিকে ইশারা করে, বাংলাদেশ আর একটা ভয়ঙ্কর দিকে যাচ্ছে। কেন যেন মনে হচ্ছে তৃতীয় পক্ষের খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশে। বিএনপি সরকার একটা বড় ফাঁদে আটকে যাচ্ছে, অথবা জামাত বিএনপি কোনো ট্র্যাপে পড়ে গেছে বলে মনে হচ্ছে। 2 নম্বর খবর, ইরান মধ্যপ্রাচ্য থেকে কিংবা হরমুজ প্রণালী থেকে এবার আউট করে দিল আমেরিকাকে। অসাধারণ এক চালে আমেরিকাকে পুরো ব্যর্থ করে দিল ইরান। পাশাপাশি হুতিরা এবার জোরে সোরে আবারও সৌদি তেলের ট্যাঙ্কারে হামলা করেছে। বেশ কিছু খবর আজকের আলোচনায় রাখবো। প্রথমে আমি মধ্যপ্রাচ্যের খবরগুলো দিয়ে চলে যাব আপনাদের কাছে, অর্থাৎ বাংলাদেশের খবর প্রসঙ্গে। তো মধ্যপ্রাচ্যের প্রথম যে খবরটি দিতে চাচ্ছি, ইতিমধ্যে দুটো দেশের মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনার প্রধান বিষয়টি হলো হরমুজ প্রণালী কিভাবে চলবে, ইরান টাকা নেবে কি নেবে না। তো কিছু গণমাধ্যম কি বলছে, ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখানে মূল খেলাটা কি আমি একটু পরে বিস্তারিত বলবো। অসাধারণ একটা খেলা খেলছে ইরান, সেটার ইঙ্গিত দিয়ে গেলাম। দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো, এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও প্রণালীটি নিয়ে আলোচনার অগ্রগতির কথা জানিয়েছিলেন। অন্যদিকে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট ইঙ্গিত দিয়েছেন যে আজ বা কালকের মধ্যে একটি চুক্তি হতে পারে। পাশাপাশি হুতিরা দাবি করেছে তারা উত্তর লোহিত সাগরে ওয়াফা নামের একটি সৌদি তেলের ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। আসেন এবার আপনাদের কয়েকটা খবরের বিশ্লেষণ আগে একটু তুলে ধরার চেষ্টা করি। আমেরিকার মূল কৌশলটা কি ছিল? আমেরিকা এখান থেকে ইরানকে হটিয়ে নিজেরা দায়িত্ব নেবে, নিয়ে এই অঞ্চল দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা কামাই করবে। ট্রাম্প সেই ঘোষণাটা দিয়েছিল যে এই অঞ্চলে আমেরিকা নিরাপত্তা দিবে সব জাহাজকে, বিনিময়ে প্রতিটি জাহাজ 20% টাকা বা টোল দিয়ে যাবে আমেরিকাকে। মানে ইরান কিন্তু এত চায় না, ইরান অনেক কম চেয়েছে। তো আমেরিকা এই অঞ্চলে ইরানের জলসীমায় এসে নিরাপত্তা দিয়ে তারা নিজেরা এটাকে দখল করার একটা পরিকল্পনা করেছিল। এখন কি হলো, তারা নেভাল ব্লকেড দিয়ে হরমুজ আটকাবার চেষ্টা করলো। ইরান সেই নেভাল ব্লকেডকে টার্গেট করে সিরিজ অ্যাটাক করে 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 দুর্বল করলো, মধ্যপ্রাচ্যে মেরে আমেরিকাকে তক্তা বানায় দিল। ওকে, আমেরিকার 80% প্যাট্রিয়ট মিসাইল শেষ হয়ে গেছে, থার্ড মিসাইল শেষ হয়ে গেছে, যে কারণে তারা মার খেয়ে কাতার এবং পাকিস্তানের মধ্যস্থতা যুদ্ধবিরতির প্রস্তাব আবার দিয়েছে, কারণ তাদের অস্ত্র ফুরিয়ে আসছে। এই সময়টিতে ইরান থামেনি, ইরান সারপ্রাইজ অ্যাটাকও করেছে। ইরান কি করলো চালাকিটা, ওমানের সাথে তারা একটা পরিকল্পনা করলো। মাঝখানে ওমান ইরানের পক্ষে ছিল, আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের চাপ খেয়ে ওমান ইরানের বিরুদ্ধে চলে যায়। এরপর ইরান ওমানের সিরিজ কয়েক দফা অ্যাটাক করে। কয়েক দফা অ্যাটাকের পর কি ঘটে, আবারও কয়েক দফা অ্যাটাকের পর ওমান সোজা হয়ে যায় ভয়ে। কারণ ওমান বুঝতে পারে যে আমেরিকার পক্ষে থাকলে ইরান তাদেরকে ছাড়বে না। ইরান তাদের কন্টিনিউ এভাবে হামলা করে বাকি আরবের মতো শেষ করে ফেলবে। এই ভয়টিতে ওমান আবার ইরানকে প্রস্তাব পাঠায় যে আমরা তোমার সাথে আলোচনা করতে চাই, তুমি আমাদেরকে আর ধোলাই টোলাই দিও না। ইরান কি করে, ওমানের কথা রাখে, ঠিক আছে তোমাকে আর ধোলাই দেব না, কুয়েত কাতার জর্ডানের মতো তোমাকে আর মারবো না। কারণ যেহেতু ইরানের মিত্র বন্ধু ওমান, মাইরা মানে মাঝে মাঝে বড় ভাইরা ছোট ভাইদের মাইরা সঠিক রাস্তা চিনায়, এরকম। তো ওমানের সাথে আলোচনা হয়, সেই ওমান বলে হরমুজের ঢোকা আর বের হওয়ার যে সিস্টেম, একটা কন্ট্রোল করবে ইরান, একটা কন্ট্রোল করবে ওমান, এবং দুই পক্ষ যে টোল আদায় করবে এটা ভাগাভাগি করে নেবে।
এই দুই পক্ষ যখন টোল আদায় করবে, এখানে কি আমেরিকা আছে? যখন আমেরিকা হরমুজ নিয়ে পোদ্দারি করতে আসছে, মাস্তানি করতে আসছে, বেশি ভাব দেখাইতে আসছে, ইরান ওমানকে ভাজে এনে এমন একটা চুক্তি করে ফেললো যে চুক্তির ফলে হরমুজে বা ওমান সাগরে ইরানের আমেরিকার আর কোনো খানা নাই, আউট হয়ে গেছে পুরা। সেই চুক্তিটি ওমান এবং ইরানের মধ্যে হয়ে গেল। এটা কালকের এবং আজকের ব্রেকিং খবর। কালকে আমি খবরটা দিয়েছিলাম, আজকে আরেকটু আপডেট হলো। এখন ইরান বলছে আমেরিকাকে, তুমি কি, তুমি এই অঞ্চলে আমার সাথে আলোচনা করবা, কথা বলবা, চুক্তি করবা, তুমি কে? তুমি কি আমার স্টেক হোল্ডার? তুমি কি আমার প্রতিবেশী? তুমি কি আমার সাগরের অর্ধেক মালিক? না, তুমি 10,000 মাইল দূরে, ভাগো। তোমার এখানে কি কাজ? কোনো কাজ নাই, তুমি তো আসছো মাস্তানি করতে। তুমি যদি মাস্তানো, আমি মাস্তানের আব্বা। তো তুমি দেখছো না মধ্যপ্রাচ্যে তোমাকে মাইর আমি সোজা করছি, তুমি তো আমার দেশকে এটা করবা সেটা করবা বহুত হুমকি দিচ্ছ, আবার তুমি পা ধরে সিজফায়ার করছো। ওকে, এখন হরমুজ ওমান সাগরের যেই জাহাজ আসা যাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে, আমরা সমাধান করে ফেলছি নিজেরা। আমি আর ওমান সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যাওয়া এবং আসা আমার মধ্য দিয়ে, ওমানের মধ্য দিয়ে। আমরা পুরো দুটো দেশ এই প্রণালীটির ব্যবহারের যে পরিধি, সিস্টেম, নিয়ম কানুন পৃথিবীকে জানিয়ে দিয়েছে। এখন প্রথম 60 দিন আমরা কোনো পরিষেবা নেব না। এটার নিরাপত্তা সহ যে কাজগুলো এখন ওমান আর ইরান করবে, এটার জন্য খরচ যাবে, সেই পরিষেবাটা আমরা এখন 60 দিন নেব না। 60 দিন পর থেকে এই অঞ্চলে পরিষেবা গ্রহণ করা শুরু হবে, এবং যেই পরিষেবাটা আসবে এটা ইরান এবং ওমান নেবে। তুমি আমেরিকা চলে যাও। এখন আমেরিকা কি করবে? আমেরিকা একটা পুরো মাইনকা চিপায় পড়ে গেছে, কারণ ওমান এবং ইরানের এই খেলায় আমেরিকার আর কোনো খানা নেই। বিষয়টা বোঝেন নেই? বিএনপি জামাত তারা চুক্তি করে নিল, সরকারি দল বিরোধী দল, যে এখন থেকে রাষ্ট্র পরিচালনায় আমরা এইভাবেই কাজগুলো করব। আওয়ামী লীগের আর খানা আছে? এই মুহূর্তে নাই। তো আমেরিকা আওয়ামী লীগ হয়ে ঢুকছিল, এখন যদি বিএনপি জামাত আন্ডারস্ট্যান্ডিং করে নেয়, ধরেন তারা করেই রাখছে মোটামুটি, আওয়ামী লীগের কোনো অবস্থা আছে, কোনো কথা আছে? আওয়ামী লীগ রাজনীতিতে কোনো বিষয়, ফ্যাক্টর এখন কিচ্ছু না। তো ইরান এমন একটি চাল দিল, ওমানকে নিয়ে আমেরিকা আউট হয়ে গেল, এই অঞ্চলে তাদের আর কোনো খানা থাকলো না। আসেন, এদিকে লোহিত সাগরে সৌদির তেল ট্যাঙ্কারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছে এবার ইয়েমেনের হুতিরা। তারা জানিয়েছে ইয়ানবুর কাছে সৌদি ট্যাঙ্কার ওয়াফা আক্রান্ত হয়েছে, যার ফলে 22 জুলাই থেকে লক্ষ্যবস্তু হওয়া ট্যাঙ্কারের সংখ্যা বেড়ে 8 দাঁড়িয়েছে। অর্থাৎ সৌদির 8টি ট্যাঙ্কারে হুতিরা সফল অ্যাটাক চালিয়েছে। ইয়েমেনের হুতি গোষ্ঠী আজ দাবি করেছে তারা ইয়ানবু উপকূলের কাছে উত্তর লোহিত সাগরে সৌদি তেল ট্যাঙ্কার ওয়াফাকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক্সে দিয়ে এক বিবৃতিতে বলেছেন যে ক্ষেপণাস্ত্রগুলো ট্যাঙ্কারটিতে সঠিকভাবে আঘাত হেনেছে। তিনি বলেন, এই হামলাটি ছিল সৌদি আরবের বিরুদ্ধে গোষ্ঠীটির তথাকথিত সামুদ্রিক অবরোধ ও অবরোধের বদলে অবরোধ কৌশলের অংশ। ইয়াহিয়া সারি বলেন, এই হামলার ফলে 22 জুলাই অবরোধ শুরু হওয়ার পর থেকে গোষ্ঠীটির লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া সৌদির তেল ট্যাঙ্কারের সংখ্যা দাঁড়ালো 8-এ। বুঝতে পারছেন? তিনি আরো বলেন যে 29টি সৌদি তেল ট্যাঙ্কারকে লোহিত সাগর ও আরব সাগর দিয়ে যেতে বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, বাব আল মান্দাব প্রণালী থেকে গোষ্ঠীটি তথাকথিত অবরোধ আরোপে সফল হওয়ার পর তাদের তেল ট্যাঙ্কারগুলোকে উত্তর লোহিত সাগরের দিকে ঘুরিয়ে দিয়েছে। এবং তিনি বলেন, ফলাফল যাই হোক না কেন, দলটি মানে বিদ্রোহী হুতিরা সামুদ্রিক প্রবেশ পথ বন্ধ করতে এবং সৌদির তেল ট্যাঙ্কারগুলো চলাচল আটকাতে উত্তর লোহিত সাগরে হামলা অব্যাহত রাখবে এবং আরো তীব্র করবে। এখন পর্যন্ত সৌদির পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। আপনারা মোটামুটি আজকের মধ্যপ্রাচ্যের ব্রেকিং সংবাদগুলো পেয়ে গেছেন। এখনো হুতিরা ধোলাই খাচ্ছে, হুতিদের হাতে ধোলাই খাচ্ছে সৌদি আরব। পাশাপাশি আমেরিকা মানে ইরানের কাছে তার বড় একটা পরাজয় ঘটে গেছে। আরো অনেকগুলো খবর ছিল, রাতে দেব। এখন আসি বাংলাদেশ প্রসঙ্গে। আপনাদের প্রথমে একটু বিরক্ত করে ফেলছিলাম না, সিস্টেমে একটু প্রবলেম হওয়ার কারণে। আজকে বায়তুল মুকাররমের
উত্তর গেটে বোধহয় জুলাইয়ের দ্বিতীয় বর্ষ পালন করছে 11 দলীয় জোট। সেই 11 দলীয় জোটের প্রোগ্রামে মোটামুটি 11 দলের সব নেতারা আসছেন। জামাতের আমির ডক্টর শফিক, আক্তার হোসেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, মামুনুল হক সহ সব পক্ষের বক্তব্য আসে। এর মধ্যে আমার 3জনের বক্তব্য খুব অ্যাগ্রেসিভ লেগেছে, মামুনুল হক এবং নাসিরউদ্দিন পাটোয়ারি। আর জামাতের আমিরের বক্তব্যটি খুব কৌশলী, অ্যাগ্রেসিভ এবং থ্রেট, 3টি মনে হয়েছে আমার। তিনি বলছেন, ডক্টর শফিক বলছেন যে আপনারা কার ইশারা, তারেক রহমানকে বলছেন যে আপনারা কার ইশারায় জাতিকে দেয়া ওয়াদা ভঙ্গ করছেন। অর্থাৎ তিনি বলছেন যে একজন মায়ের দুটো যমজ সন্তান, একই চেহারা, একই দিন হয়েছে, সব এক, কিন্তু মা একজনকে কখনো দুধ দেয় না, মা দুজনকে দুধ দেয়। একই সঙ্গে ভোট হয়েছে, একই সাথে সিল হয়েছে, আপনি সংসদে বসেছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, দেশ চালাচ্ছেন, সরকারে বসছেন, কিন্তু একই সঙ্গে 70% মানুষের যে ভোট পড়েছে গণভোটের পক্ষে, সেটাকে আপনি অবজ্ঞা করছেন, সেটাকে মানছেন না। এভাবে চলবে না। আপনি কার কাছে, তারেক রহমানকে বলছেন, আপনি কার কাছে দাসখত দিয়ে গণভোটের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, এটা জাতি জানতে চায়। আরো অনেক কথা তিনি বলেছেন। পাশাপাশি তিনি আরেকটি কথা বলেছেন, নাসিরউদ্দিন পাটোয়ারি কোরআনের একটি আয়াত তারপরে বলছেন যে তারেক রহমানের কাছে ভালো কিছু পাওয়া যাবে না। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, তিনিও বেশ অ্যাগ্রেসিভ বক্তব্যগুলো দিয়েছেন, আমার কাছে তাই মনে হয়েছে। এবং তিনি আরো বলেছেন যে জুলাই বিপ্লবীরা ঘরে ফিরে যায়, জুলাইয়ের জন্য 2000 রক্ত দিয়েছে বা 1400 রক্ত দিয়েছে, প্রয়োজনে আরো রক্ত দেবে, 2800 রক্ত দেবে, কিন্তু তারেক রহমান তাকে ক্ষমতা থেকে সরানো হবে, এরকম হুমকিও তারা দিয়েছে। এবং তিনি এটিও বলেছেন যে তিনি ব্যর্থ হয়ে গেছেন, এখন তিনি তার ঠিকানায় চলে যাবেন, মানে লন্ডনেরটা তিনি লন্ডনে চলে যাবেন, এরকম অনেকগুলো কথা বলেছেন। এটাকে আমি এখন খুব গুরুত্ব দিচ্ছি না। মামুনুল হক খুব অ্যাগ্রেসিভ বক্তব্য দিয়েছেন কি বলে গণভোটের রায় বাস্তবায়নের বিষয়। এখন একটি বিষয় নতুন করে আসছে যে হঠাৎ করে দুটো দল কেন এত মারমুখী অবস্থানে চলে গেল। কয়েকটি সূত্র দাবি করছে যে রাজনীতিতে কিছু কঠিন বাস্তবতাকে সামনে হাজির করার জন্য মূলত তৃতীয় পক্ষ স্বগোত্রীয়দের মধ্যে বা জুলাইয়ের অংশীজনদের মধ্যে একটা বড় কি বলবো প্ল্যান কাজ, মানে বাস্তবায়নে কাজ করছে। আমরা জানি যে বিএনপির সাথে প্রায় 20-25 বছরের সম্পর্ক হলো জামাতের বা বাকি যারা আছে জোটে তাদের। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে হঠাৎ করে তারা নির্বাচিত হওয়ার পর এখন দেশটা চলবে ভালোভাবে, তাই না? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দুটো গ্রুপের মধ্যে হঠাৎ করে লেগে গেছে বড় কেওয়াজ, এবং এই কেওয়াজের ফলে তৃতীয় পক্ষ তাদের পরিকল্পনা বা ষড়যন্ত্র বাস্তবায়নের দুর্দান্ত পদক্ষেপ নিয়ে এখন এগুচ্ছে, মানে তারা সফল। দর্শক, আমরা আপনাদেরকে একটা ভিডিও দেখাই, আপনারা অনেকে ভিডিও দেখাতে বলেন, দেখেন তো এই দৃশ্যগুলোকে আপনারা সাপোর্ট করেন কিনা। মানে 24-এর বিজয়ের পর একটা নতুন বাংলাদেশে এই ভিডিওগুলোকে কারা কারা সাপোর্ট করেন আমাকে একটু বলবেন। দেখেন আলিয়া মাদ্রাসাকে ভাঙচুর করছে, এরা কারা আসলে? একটা প্রতিষ্ঠান আলিয়া মাদ্রাসা, দেখেন দিন প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয়, এরা কারা আপনারা বলেন? আমি তাদের নাম বলবো, আপনারাই বলেন এরা কারা হতে পারে? এগুলো কিসের লক্ষ্য? একটা মাদ্রাসা, আমাকে বলেন একটা দিনই প্রতিষ্ঠানে এইভাবে হামলা কারা করতে পারে? এই চেহারাগুলো দেখে কাদের মনে হচ্ছে এই টোকাইগুলো কোত্থেকে আসছে বলে ধারণা করছেন, এবং এই রাষ্ট্রকে তারা কোথায় নিতে চাচ্ছে? আপনারা ফুটেজগুলো দেখেছেন, মোটামুটি বুঝতে পেরেছেন। আমি আরেকটা ফুটেজ আপনাদের দেখাতে চাই যে এগুলো আসলে দেশকে কোথায় নিয়ে যাওয়ার ষড়যন্ত্রের অংশ হতে পারে, আমার মাথায় আসলে কাজ করছে না।
যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি বা আমাদের সামনের দিনগুলো কত ভয়ঙ্কর হতে পারে। আসেন। আমরা দেখছি রবিউল ইসলাম নয়ন, তিনি ওই বাইনচোতরা বলে হাতের পাইপ দিয়ে তার সহগোত্রীয়দের, তাদের দলের লোকদেরকে পিটাচ্ছে, তোরা পিছনে যাচ্ছে, সে আয় সামনে আয়, ছাত্র শিবির পিটিয়ে আসে মুখে গালিগালাজ করে, এবং দেখেন ধাক্কা ধাক্কা মেরে নিজের লোকদেরকে নিচে ফেলে দিচ্ছে। দেখেন দেখেন এই দেখেন। আমার একটা প্রশ্ন, রবিউল ইসলাম নয়ন হেলমেট পরে তিনি কি বিএনপির মধ্যে ছাত্রলীগের হেলমেট ইমেজটাকে ঢোকাতে চাইলেন? নয়নের এই পারফরমেন্স বিএনপির 1 ইঞ্চি লাভ হলো কিনা কমেন্ট করবেন। যে দলেরই ভাইরা হন আপনারা কমেন্ট করেন, বলেন তো। ছাত্রলীগ যে দৃশ্যায়নে, ছাত্রলীগ যে চেহারা দেখিয়ে দেশ থেকে বিতাড়িত হয়েছে, এবং ছাত্রলীগদের দেশ ছাড়া করতে যে জাতির পুরো জাতি এক হয়ে গেছে, সেই পোশাক পরে, সেই চেহারায়, সেই রূপে, সেই অ্যাক্টিভিস্ট, মানে কি বলবো, সেই চরিত্রগুলোকে ধারণ করে হঠাৎ যুবদল ছাত্রদল মাঠে নামলো। এটা কি বিএনপির জন্য লাভের, কল্যাণের, মঙ্গলের? এই কথাগুলো বললে এখন বিএনপির 3 নম্বর কাতারের মূর্খ গণ্ড ছাগল পাগলগুলো বলবে আপনি তো বিএনপির বিরুদ্ধে বলছেন। না, বিএনপির পক্ষে বলছে। গর্ধব, তোর মস্তিষ্কে যদি মাল থাকে, গোবর না থেকে, তুই বুঝবি। আওয়ামী লীগ যা করে পচে গেছে, আওয়ামী লীগ যা করে দেশ ছাড়া হয়েছে, সেই কাজগুলো যদি বিএনপি করে, এটা বিএনপির জন্য লাভের। যারা ক্ষমতায় আছে, যারা এখন শান্তি মানে একটা বিরাজ করবে, সুশাসন তৈরি করবে, মানুষের মধ্যে আস্থা তৈরি করবে, এবং তারা 5 বছর পর আরো 5 বছর, তারপর আরো 5 বছর, এইভাবে একটা লং টাইম ক্ষমতা থাকবে, সেই দলটা যদি 5 মাসের মধ্যে এই পরিস্থিতি তৈরি করে, মানুষের আস্থা কোথায় যাবে? বাংলাদেশের মিডিয়া কি বলে এখন মানুষ আর ধর্তব্যে নেয় না, গোনেই না। প্রতিটা বিষয় সোশ্যাল মিডিয়ায় চলে আসে। নয়ন কি গালি দিল, কি করলো, কোন ভাষায় করলো, কোথায় মারলো, কি করলো, এভরিথিং সোশ্যাল মিডিয়া আসে নাই। এখন বিএনপি যদি মনে করে যে তাদের দৈনিক দিনকাল, যে পত্রিকাটি 1 কপি বিক্রি হয় না, এটা দিয়ে তারা দেশ স্বাধীন করে ফেলবে, বা তারা তাদের শক্তি দেখিয়ে 71 টিভি, 72 টিভি, 74 টিভি, 76 টিভি, 52 টিভি, 47 টিভি দিয়ে দেশ কন্ট্রোল করবে, ইম্পসিবল। বাংলাদেশের সব টেলিভিশন বন্ধ হয়ে গিয়েছিল হাসিনা পতনের সময়, কোন টিভির উপর নির্ভর করে দেশ স্বাধীন হয়নি। বাংলাদেশের মানুষ ইন্টারনেট বন্ধের পর থেমে থাকেনি। বিষয়টা হলো সোশ্যাল মিডিয়ার যুগে টিভি তো দেখেন, আমি তো কয়েক মাস টিভি দেখি না। বিশ্বকাপ খেলা যেদিন আমার পছন্দের দল খেলে, সেদিন একটু টিভি দেখছি, জীবনে বহুদিন পর। যে মানুষ প্রতি 26 বছর টেলিভিশনে চাকরি করছে, সেটাই মানুষ আমি টিভি দেখি না। তো বাকি মানুষ টিভি দেখে এই সোশ্যাল মিডিয়ার যুগে? তো টিভি টক শো, টিভির সংবাদ কেউ দেখে? তো টিভি আলাদাকে প্রচুর বিজ্ঞাপন দিয়ে, টাকা দিয়ে কিনে ফেলতে পারবে। টিভি কোনো ভূমিকা রাখে না, কারণ শেখ হাসিনা এই টেলিভিশনগুলো সব কিনে ফেলছিল। এই টেলিভিশনগুলো ছাত্র আন্দোলন বন্ধ করতে পারেনি। সব টেলিভিশন ছাত্রদের বিপক্ষে ন্যারেটিভ তৈরি করছে, হাসিনার পক্ষে ন্যারেটিভ তৈরি করছে, কিন্তু মানুষ রাস্তায় নেমে হাসিনাকে বিদায় করেছে। তার মানে এই মিডিয়ার কোনো ভ্যালু নেই বাংলাদেশে, মানে না মানে। কারণ বাংলাদেশের মানুষ জানে মিডিয়া করাপ্টেড হয়ে গেছে, মিডিয়া 2 নম্বর হয়ে গেছে, ক্ষমতাসীনদের পক্ষের মিডিয়া হয়ে গেছে। সো এই মিডিয়ার কোনো ভ্যালু বাংলাদেশে নাই। আসেন, এই দৃশ্যগুলো কি প্রমাণ করে? নয়ন বিএনপিকে ডোবালো হেলমেটটা পরে। যে ছাত্রলীগ হেলমেট লীগ ছিল, এখন হেলমেট দল বানালো না নয়ন? যেই 15 বছর ধরে আমরা যাদেরকে হেলমেট লীগ, চাপাতে লীগ, এই লীগ সেই লীগ বলছি, দেখেন শেষ পর্যন্ত বিএনপিকে কারা ডোবাচ্ছে। এই পেশি শক্তির রাজনীতি 26 এসে চলবে? আমার খুব দুঃখ লাগে। এই দলটা এত নির্যাতিত, এত সাফার করা, আর এই দলটার মধ্যে এই আগাছাগুলো, সন্ত্রাসীগুলো এবং বিবেক বুদ্ধিহীন গর্ধব মাথার পলিটিশিয়ানগুলো নিজেকে জাহির করার জন্য, নিজের একটা পদের জন্য এরা এই কাজগুলো করে দলটাকে পচাচ্ছে। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হাতে স্মার্টফোন, তাদের কথা শোনেন। ঘরের গৃহিণীরা কি বলে, বাচ্চারা কি বলে, স্কুল ছাত্ররা কি বলে, যারা পলিটিক্স করে না। বিএনপিকে ছিছি করতেছে। আমি খুব বিনয়ের সাথে বলবো, এইসব নয়নদের দল থেকে বহিষ্কার করেন। এরা দলের জন্য সম্পদ নয়, বোঝা। এরা নিজের আখের গোছাতে এগুলো করে। মাঝখান থেকে দল মাসুলরা। ছাত্রলীগ মাঠে নামার পর আন্দোলন জোরালো হয়েছে না, মনে আছে? 24শে জুলাইয়ের কথা বলছি। আপনি যখন পেটোয়া বাহিনী নামাবেন, আপনি যখন সন্ত্রাসী বাহিনী নামাবেন, আন্দোলন তীব্র হবে।
এই দেশ এখন পর্যন্ত তারেক রহমানের কন্ট্রোলে আছে, কারণ বিরোধী দল তারেক রহমানকে হটানোর আন্দোলনের নামে। কিন্তু আজকে জুলাই দ্বিতীয় বর্ষে তারা যে বক্তব্যগুলো দিয়েছে, খুব ভয়ঙ্কর বক্তব্য দিয়েছে। তার মানে তারা বলছে যে আমরা তারেক রহমানকে ছাড় দেবো না, তার পতনে এখন আমরা মাঠে নামবো। এই ঘোষণার মানে কি? তারেক রহমানকে জানেন না তিনি 212, 15, 20 যতগুলি আসন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, কিভাবে জামাতের আসন কেটে এখানে যুক্ত করা হয়েছে, এস্টাবলিশমেন্ট কি করছে, এটা কে জানে না? আমি মিডিয়া কর্মী, আমি জানি, আমার জনগণ জানে, কে জানে না? আমার মনে হচ্ছে হিসাবে আমরা ভুল করছি। তৃতীয় পক্ষ যেভাবে খেলতে চাচ্ছে বিএনপি জামাত, সেই ফাঁদে পড়ে গেছে। তাহলে দায়িত্ব কার বেশি, জামাতে না বিএনপির? অবশ্যই বিএনপির। তারা সরকারে আছে। জগন্নাথে, রোকেয়ায়, ঢাকা আলিয়ায়, ঢাকা কলেজে যা ঘটছে, আগামীতে আরো কয়েকটা জায়গায় ঘটবে। মনে রাখবেন, এই সরকার এভাবে চলতে থাকলে আগামী কয়েক মাসের মধ্যে বড় রকম বিপদে পড়ে যাবে। যে বিপদ থেকে সরকারকে রক্ষা কেউ পাবে না, কারণ নেপথ্যে যারা খেলছে তারা এটাই চায়। সো আমি চাই জুলাইয়ের অংশীজনরা এক হয়ে যান। গত 20-25 বছর বিএনপি জামাত যেভাবে আপন ভাইয়ের মতো ছিলেন, বুকের সাথে বুক লাগিয়ে হাত ধরে একসাথে একসাথে রক্ত দিয়েছেন, একসাথে মার খেয়েছেন, একসাথে বৃষ্টিতে ভিজেছেন, একসাথে জেল খেটেছেন, এই একসাথে আমার দেশটা গড়েন। আবার একসাথে দেশটা গড়েন। দেশটা আপনারা গড়তে পারলে জনগণ চয়েস করে নিবে। আপনাদের টেলিভিশন টক শোতে রাশেদের বক্তব্য কেউ শোনে না, নুরুল হকের বক্তব্য কেউ শোনে না, শাহেদ আলমের বক্তব্য কেউ শোনে না, ডক্টর জাহিদের বক্তব্য কেউ শোনে না। জনগণ চোখে দেখে, এখন বক্তব্য শোনে না। আমি আবারও বলছি, আপনাদের এই ন্যারেটিভ, আমি মাসুম মাহবুব আপনাদের যত কথা বলি, যদি প্রমাণ না থাকে, আপনারা না দেখেন, আমার কথা বিশ্বাস করবেন? আমি তো আউলিয়া না। সো জনগণকে চোখে দেখার মতো ভালো কিছু করেন। যুবদল, ছাত্রদলকে ছাত্রলীগ, যুবলীগ হওয়া থেকে রক্ষা করেন। এই দলটা আমাদের ভালোবাসার। এই দলটাকে এভাবে শেষ করবেন না। দেশটাকে রক্ষা করতে হলে নিজেরা, জুলাই অংশীজনরা মিলে সিদ্ধান্ত নেন, গণভোটের রায় মেনে নেন। এটার জন্য অনেক বড় মাসুল দিতে হতে পারে, কারণ বিএনপি আবার বিরোধী শিবিরে গেলে এই গণভোটের রায়গুলো বিএনপির প্রধান দাবি হবে। সরকারে বসলে বিএনপি কেন আওয়ামী লীগের আচরণ তাহলে করবে? যে দাবি বিএনপি এখন মানছে না, সেই দাবি তো আওয়ামী লীগও মানেনি। এখন আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, আওয়ামী লীগ এই দাবিগুলো সব মানবে, কারণ তারা এখন বিরোধী শিবিরে বা ক্ষমতায় নেই। এখন বিএনপি একটাও মানতে রাজি না। বিএনপি ক্ষমতা হারাক, বিএনপি বলবে, আবার মিছিল করবে, গণভোটের রায় বাস্তবায়ন করো। যারা নিজেরাই বাস্তবায়ন করেনি ক্ষমতা, তারা বিরোধী চেয়ারে গেলে করবে। ঠিক তত্ত্বাবধায়ক ইস্যুতে এই বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যু মানতে রাজি হয়নি। সেই বিএনপি তত্ত্বাবধায়ক ইস্যুর জন্য গত 15 বছর আন্দোলন করেছে। হাসিনা আর মানে নাই। এই দুটো দল ক্ষমতায় বসলে দাবি একটা করে, বিরোধী দলগুলোর দাবি একটা করে। এরা জনগণের দাবি নিয়ে এরা ক্ষমতাকে স্থায়ী করার জন্য দাবি করে। এই দাবিগুলো জনগণের সাথে সম্পৃক্ত থাকে না, এবং মানুষ এদেরকে প্রতারক বা বেঈমান বা মির্জাফর হিসাবে চেনে। সো কালকে বিএনপিকে বিরোধী শিবিরে যেতে হবে, এটা মাথায় রেখে দাবিগুলো এখন বাস্তবায়ন করা উচিত। চিরস্থায়ী তো না কারো ক্ষমতা। আমি আবারও বলবো, তৃতীয় পক্ষকে, আমাদের শত্রুকে, দিল্লিকে, আমাদের এজেন্সি কারো ফাঁদে পড়বেন না। রাষ্ট্রকে 5 মাসে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। এখান থেকে সবাই সম্মিলিতভাবে দেশটাকে রক্ষা করেন। আল্লাহ হাফেজ। স্বাগতম দর্শক বন্ধুরা। দুদিন আগে আমরা একটা ভিডিওতে আলোচনা করেছিলাম, যেখানে ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে বলেছিলেন যে ইরানের উপর আর কোনো হামলা তারা করবেন না। কিন্তু আজ যে খবরটা সামনে এসেছে, সেটা শুনলে আপনি একটু থমকে যাবেন। মার্কিন সেনাবাহিনীর যে কমান্ড গোটা পশ্চিম এশিয়ার দায়িত্বে, তারা নাকি বাইরের প্রতিরক্ষা বিশ্লেষকদের কাছে ইমেল পাঠিয়ে জানতে চাইছে ইরানকে আঘাত করার নতুন, সৃজনশীল আর অপ্রচলিত উপায় কি কি হতে পারে। ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী বাইরের লোকজনের কাছে পরামর্শ চাইছে। এটাকে সহজ ভাষায় বলা যায় ক্রাউড সোর্সিং, মানে অনেক মানুষের কাছ থেকে মতামত জোগাড় করা। প্রশ্নটা এখানেই, যাদের হাতে বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ভাণ্ডার, তাদের কেন হঠাৎ এভাবে পরামর্শ খুঁজতে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা সেটাই বুঝে নেব। প্রথমে ঘটনার শুরুটা আপনাদের একটু মনে করিয়ে দিই। ট্রাম্প ক্যামেরার সামনে এসে দুদিন আগে বলেছিলেন ইরানের উপরে হামলা তারা বন্ধ করছেন, কারণ ইরান নাকি খুব মরিয়া হয়ে তাদের কাছে অনুরোধ করছিল। কিন্তু ভিতরের ছবিটা ছিল একদম অন্যরকম। ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পকে রীতিমতো বুঝিয়ে বলা হয়েছিল, এমন কিছু বলবেন না যাতে এই যুদ্ধ আবার চালিয়ে যেতে হয়।
আর এর কারণ হিসাবে বলা হয়েছিল যুদ্ধ চালিয়ে গেলে মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থা আরও খারাপ হবে, আর আমেরিকা বাইরের দেশে গিয়ে যে দাদাগিরি করে সেই দাদাগিরির ভাবমূর্তিটাও শেষ হয়ে যাবে। সেই ভিডিওর পর অনেকে কমেন্টে লিখেছিলেন এসব আসলে শেয়ার বাজার নিয়ে খেলা, সোমবার একটা বলবে, মঙ্গলবার আর একটা বলবে, আসলে কিছুই হবে না। এই জায়গায় আমি একটা কথা একটু পরিষ্কার করে বলি, দেখুন, ট্রাম্পের বাজার নিয়ে খেলার অভ্যাস আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, এবং আজই এই একটা এক্সক্লুসিভ রিপোর্ট আমি আপনাদের দেখিয়েছি। যখন তিনি প্রথমবার শুল্ক নিয়ে গোটা খেলাটা খেলেছিলেন তখনও আমরা সেটা আলোচনা করেছিলাম। তার প্রশাসনেও এমন ধরনের লোকজন আছেন, কিংবা তিনি এমন লোকজনের কাছাকাছিই থাকেন। এরা আগে একটা হাওয়া তৈরি করেন, তারপর সেই হাওয়া থেকে ফায়দা তোলেন। কিন্তু দর্শক বন্ধুরা, এবারের পরিস্থিতিটা শুধু বাজারের খেলা নয়, এবার তিনি সত্যি এমন একটা মরিয়া অবস্থায় আটকে গেছেন যেখান থেকে বেরোনোর রাস্তা তিনি খুঁজে পাচ্ছেন না। খেলতে 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 এমন জায়গায় গিয়ে ফেঁসে গেছেন যেখানে প্রতিটা দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে। এবার আসা যাক সিএনএনের এই প্রতিবেদনে, যেটা গোটা বিষয়টাকে সামনে এনে দিয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড, যাদের কাজ গোটা পশ্চিম এশিয়ার দিকে নজর রাখা, তারা সামরিক ও প্রতিরক্ষা বিশ্লেষকদের একটা ইমেল পাঠায়। সেই ইমেলে কি বলা হয়? বলা হয় ইরানের উপরে চাপ তৈরি করার নতুন সৃজনশীল ও অপ্রচলিত পদ্ধতি কি হতে পারে সেটা তারা জানাতে পারেন। সেন্ট্রাল কমান্ডেরই এক কর্মকর্তা এই কথা সিএনএনকে জানিয়ে দেন, আর সিএনএন সেটা নিয়েই এই পুরো প্রতিবেদন প্রকাশ করে দেয়। এই প্রতিবেদনে আরও বলা হয়েছে আমেরিকার ভিতরে এই নিয়ে রীতিমতো ব্রেনস্টর্মিং সেশন চলছে, মানে দলবদ্ধভাবে বসে নতুন নতুন আইডিয়া বের করার চেষ্টা। সেখানে আলোচনা হচ্ছে কিভাবে ইরানকে অপ্রচলিত উপায়ে আঘাত করা যায়, এমন উপায় যাতে প্রচলিত যুদ্ধের মতো প্রচুর মিসাইল আর গোলা বারুদ খরচ করতে না হয়, অথচ ইরানের ক্ষতি যতটা সম্ভব বেশি হয়। উদ্দেশ্য একটাই, শেষ পর্যন্ত আলোচনার টেবিলে চুক্তির সময় যেন আমেরিকার হাতে সুবিধা থাকে। ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদনের কড়া সমালোচনা করেছে। তাদের বক্তব্য এটা ভুয়ো খবর, এসব কিছুই হয়নি। কিন্তু এখানে একটা বিষয় খুব ভালোভাবে বুঝতে হবে, কেন তাদের অপ্রচলিত উপায় খুঁজতে হচ্ছে। কারণ প্রচলিত উপায়ে তারা ইরানের কিচ্ছুই করতে পারছে না। তাদের স্বপ্ন ছিল ইরানকে একেবারে শেষ করে দেবে, ইরানের সেনাবাহিনী, নৌবাহিনী সব গুড়িয়ে দেবে, অথচ নিজেদের সেনা মাটিতে নামাবে না তারা। এখন সেই স্বপ্নটা চুরমার হয়ে গেছে। প্রচলিত যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো অবস্থায় আজ তারা নেই, তাই এখন অপ্রচলিত কিছু একটা করার চেষ্টা চলছে। সুতরাং প্রশ্ন হচ্ছে, এই ক্রাউড সোর্সিং জিনিসটা আসলে কতটা অস্বাভাবিক। আপনি নিশ্চয়ই দেখেছেন, সরকার যখন কোনো প্রকল্প নিয়ে মানুষের মত জানতে চায় তখন সংবাদ মাধ্যমে বলে দেয় এই মেল আইডিতে লিখে জানান বা এই ফোন নম্বরে আপনাদের মতামত দিন। ঠিক সেই কায়দাতেই এখন ইরানকে নিয়ে কাজ হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের ইমেল করে জিজ্ঞাসা করা হচ্ছে, বলুন তো সৃজনশীল আর অপ্রচলিত রাস্তা কি কি হতে পারে। সেন্ট্রাল কমান্ড আগে কখনো এই কাজ করেনি, তাই এই ঘটনা অত্যন্ত অস্বাভাবিক। আর এই অস্বাভাবিক কাজটা কেন করতে হচ্ছে? যেসব সূত্র সিএনএনকে এই তথ্য দিয়েছে তাদের বক্তব্য অনুযায়ী ট্রাম্পের হাতে থাকা সব চাল এখন শেষ হয়ে গেছে। তার সামনে এমন খুব সীমিত বিকল্প পড়ে আছে। ইরানকে দিয়ে চুক্তিতে সই করানোর জন্য যতটা জোর কাটানো সম্ভব ছিল, যতটা চাপ দেওয়া সম্ভব ছিল, সবটাই তিনি করে ফেলেছেন, কিন্তু ইরান মানতে রাজি হয়নি। আর ওদিকে ক্যাবিনেট তাকে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে এই যুদ্ধ চালিয়ে গেলে তার নিজের অবস্থাও খারাপ হবে, আমেরিকার অবস্থাও খারাপ হবে। এই একই বিষয়ে সেন্ট্রাল কমান্ডের আরেকটি সূত্র সিএনএনকে যা বলেছে সেটা আরও গুরুত্বপূর্ণ। তাদের বক্তব্য, এই ক্রাউড সোর্সিংয়ের রাস্তায় হাঁটতে হয়েছে কারণ তারা বুঝে গেছে ইরানকে নিয়ে তাদের গোটা কৌশলটাই নতুন করে বিচার করা দরকার। ট্রাম্প যা করার করে ফেলেছেন, আর এখন সেটা ঢাকার চেষ্টা চলছে। সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এই প্রসঙ্গে বলেছেন, অপ্রচলিত যুদ্ধ করার ইতিহাস তাদের বরাবরই আছে, তারা এই ধরনের যুদ্ধ করে থাকেন। কিন্তু সেই ইতিহাসটা কী রকম একটু দেখে নেওয়া যাক। ইরাকে
তারা অপ্রচলিত যুদ্ধ করেছিল, কারণ সেখানে তারা ব্যর্থ হয়েছিল। হাতে 60 দিনের একটা সময় থাকে, সেই 60 দিনে কিছু করে উঠতে পারিনি বলেই আইনসভায় গিয়ে বলতে হয়েছিল, আমরা তো যুদ্ধ করছিই না, আমরা অপ্রচলিত যুদ্ধ করছি, আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি। তারপরে আবার আফগানিস্তানেও তারা আটকে গিয়েছিল, সেখান থেকে বেরোতেও পারছিল না, ফেঁসে যাওয়ার পরেই অপ্রচলিত পথে যুদ্ধ শুরু করেছিল। সিরিয়াতেও একই জিনিস হয়েছে। তাই এটা আসলে ঢেকে রাখার মতো কোনো বিষয় নয়, গোটা দুনিয়া জানে আমেরিকা যখন খারাপভাবে কোথাও ফেঁসে যায় তখনই এই অপ্রচলিত শব্দটা সামনে আসে। আচ্ছা, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এই ইমেলটা ঠিক কখন পাঠানো হয়েছিল? এই ইমেল পাঠানো হয়েছিল ট্রাম্পের সেই বিরাট বিবৃতিটার ঠিক আগে। আপনাদের মনে থাকতে পারে, ট্রাম্প টেলিভিশনের সামনে এসে বলেছিলেন ইরানের উপর তারা এমন হামলা করবেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেউ দেখেনি। লোকজন বলা বলি শুরু করে দিয়েছিল, তার মানে কি পরমাণু বোমা মারবে নাকি রে ভাই? এমন নজিরবিহীন হামলা যা দুনিয়া কোনো দিন দেখেনি। ট্রাম্প এই কথাটা বলেছিলেন রীতিমতো উৎফুল্ল হয়ে, কারণ ততক্ষণে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কাছে ইমেল চলে গিয়েছিল। তার মনে হয়েছিল এবার নিশ্চয়ই খুব অপ্রচলিত কোনো একটা উপায় হাতে এসে যাবে। কিন্তু এই বিবৃতির পরেই সৌদি ক্রাউন প্রিন্স ট্রাম্পকে ফোন করেন। তিনি বলেন, আপনি এমনিতেই আমাদের অনেক সমস্যায় ফেলে দিয়েছেন, এবার আর ওই নতুন করে কোনো সমস্যায়, বড় সমস্যায় ফেলবেন না, আমরা এমনিতেই যথেষ্ট বিপাকে আছি। আপনি যদি নজিরবিহীন কোনো হামলা করেন তাহলে আমরা আরও বেশি বিপদে পড়ে যাব। এরপর ট্রাম্পকে থামতে হয়, তিনি কিছুই করতে পারলেন না, আর হাতে যতটুকু বিকল্প বাকি ছিল সেটাও শেষ হয়ে গেল। এরপর তাদের সামনে একটাই রাস্তা পড়েছিল, হরমুজ প্রণালী। ইরানের আসল শক্তি তো এখন তাদের নৌবাহিনী, যারা জাহাজ চলাচলের উপর আঘাত আনছে। আমেরিকার হিসাব ছিল হরমুজ প্রণালীতে ইরানের সেই ক্ষমতাকে যদি লক্ষ্যবস্তু করা যায় এবং জাহাজ চলাচল মুক্ত করে দেওয়া যায়, তাহলে ইরানকে চুক্তিতে সই করতে বাধ্য করা যাবে। তারা সেই চেষ্টাও করেছিলেন, কিন্তু গোটা পরিকল্পনাটা উল্টে গেল। ইরান পাল্টা অনেকগুলো তেলের ট্যাঙ্কারে আঘাত আনে, আর আমেরিকার অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে সেই কাজটাও তারা করতে পারল না। ট্রাম্প যে চুক্তিতে সই করিয়ে বিজয় ঘোষণা করার স্বপ্ন দেখছিলেন, সেই চুক্তি তিনি করাতে পারলেন না। এরপর থেকে শুধু হুমকি ধুমকি এইসব চলছে। ইরানকে এটা করে দেব, ওটা করে দেব, বাস্তবে কিছুই করতে পারছেন না। বহুবার তারা বলেছেন ইরানের নৌবাহিনী আর সেনাবাহিনীকে পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবে ইরান যেমন ছিল তেমনই আছে। এখানে একটা কথা পরিষ্কার বলা দরকার, ইরানের ক্ষতি হয়নি তা কিন্তু নয়, বড় মাপের ক্ষতি হয়েছে, বহু নেতাকে তারা হারিয়েছে, কিন্তু ইরান শেষ হয়ে যায়নি। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমেরিকা ইরানকে শেষ করতে পারছে না কেন? কারণ আপনি যত খুশি আকাশ থেকে হামলা করুন, ইরানের আসল ক্ষমতা রয়েছে তাদের ওই ভূগর্ভস্থ ঘাঁটিগুলোতে, সেগুলো আপনি খুঁজেই পাবেন না। আর যদি সত্যিই সেগুলো ধ্বংস করতে হয় তাহলে একটাই রাস্তা, মাটিতে সেনা নামানো। আর ট্রাম্প এই ঝুঁকি কোনোভাবেই নিতে চান না। ইতিমধ্যেই আমেরিকার 18 জন সেনা মারা গেছেন, আর যতক্ষণ না মাটিতে সেনা নামছে ততক্ষণ ইরানকে হারানো যাবে না। এই সত্যটা ট্রাম্পের কাছেও পরিষ্কার হয়ে গেছে এতদিনে। আর ঠিক এখানেই পুরো বিষয়টা নতুন মোড় নিচ্ছে। সূত্র বলছে এই যুদ্ধ নিয়ে ট্রাম্পের প্রত্যাশা এমনভাবে শেষ হয়ে গেছে যে তাকে বলতে শোনা গেছে, অন্তত একটা প্রতীকী বিজয় এনে দাও। তার যুক্তি, হেরে যাওয়া মুখ নিয়ে তো তিনি বাইরে যেতে পারবেন না। কিন্তু প্রতীকী জয় বলতে কি বোঝানো হচ্ছে? মানে এমন কোনো পরমাণু কেন্দ্রে আঘাত করা, যেমনটা গত বছর করা হয়েছিল। উদ্দেশ্য একটাই, এমন একটা পরমাণু স্থাপনায় আঘাত করা যাতে বাইরে গিয়ে বলা যায়, দেখুন আমরা ইরানের পরমাণু ক্ষমতা পুরোপুরি শেষ করে দিয়েছি। অথচ বাস্তবে ইরানের পরমাণু কর্মসূচিও তারা শেষ করতে পারেননি, হরমুজ প্রণালী থেকেও ইরানকে সরাতে পারেননি। তাই প্রতীকী জয় ছাড়া তাদের হাতে আর এই মুহূর্তে কিছুই অবশিষ্ট নেই। এখন প্রশ্ন হচ্ছে, এই অপ্রচলিত যুদ্ধের পুরো পদক্ষেপটা আসলে কেন নেওয়া হচ্ছে?
একটা সূত্রের দাবি, ট্রাম্প বৈঠকের ভিতরে বলেছেন অপ্রচলিত উপায়ে যদি ভালো কিছু করে ফেলা যায় এবং ইরানের উপরে চাপ পড়ে তাহলে অন্তত আলোচনার টেবিলে নিজেদের দাবিগুলো জোরের সঙ্গে রাখা যাবে। কারণ এই মুহূর্তে তারা নিজেদের দাবিগুলোই জোর দিয়ে রাখতে পারছেন না, উল্টে ইরানের সব কথা তাদের মেনে নিতে হচ্ছে। হরমুজ প্রণালীকে ঘিরে ইরান আমেরিকার উপর এতটাই চাপ তৈরি করে ফেলেছে, ফলে আমেরিকা এখন নিজেদের সবচেয়ে দুর্বল জায়গায় দাঁড়িয়ে আছে। তাহলে গোটা ছবিটা কি দাঁড়ালো দর্শক বন্ধুরা? যে দেশ বলেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় হামলা করবে, সেই দেশকে আজ বাইরের বিশ্লেষকদের কাছে ইমেল করে উপায় জানতে হচ্ছে। প্রচলিত যুদ্ধে তারা ইরানকে নত করতে পারেনি, মাটিতে সেনা নামানোর ঝুঁকি নিতে চাইছে না, আর চুক্তির টেবিলেও তাদের হাত দুর্বল। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, এসবের বেশিরভাগটাই এসেছে নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে, এবং ট্রাম্প প্রশাসন এই প্রতিবেদন সম্পূর্ণ অস্বীকার করেছে। তাই সামনের দিনগুলোতে নজর রাখতে হবে এই অপ্রচলিত পথ থেকে সত্যিই নতুন কিছু বেরোয়, নাকি শেষ পর্যন্ত একটা প্রতীকী জয়ের ঘোষণাতেই গোটা ব্যাপারটা শেষ হয়। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হয় আমেরিকা সত্যিই বিকল্পহীন হয়ে পড়েছে, নাকি এই ক্রাউডসোর্সিংয়ের খবরটাও চাপ তৈরির আর একটা কৌশল? কমেন্ট করে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আপাতত এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।